আজ রিনি আর আরাবের গায়ে হলুদ। রিনিদের বাড়িটা সকাল থেকে হলুদ আর কমলা গাঁদা ফুলে সেজেছে। রিনি সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল টিপে দেখলো, মনে মনে হাসলো। আজ হিলটার সাহেবের 12টা বাজাবো, এমন হলুদ মাখাবো যে ওনার গম্ভীর ল্যাবের অ্যাসিডের মতো পুড়ে ছাই হয়ে যাবে। সকাল 10টা বাজতেই রিনি তার মিশনে নেমে পড়ল। তার আজকের মিশনের নাম প্রজেক্ট ইচিং পাউডার। সে জানে আরাবের অ্যালার্জি আছে, তাই রিনি কৌশলে তানিয়াকে দিয়ে আরাবের জন্য পাঠানো হলুদের পাঞ্জাবিটার কলারের ভেতর শুকনোভাবে একটু চুলকানি পাউডার আর লাল মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছে। তানিয়া একটু ভয় পেয়ে বলল, রিনি, ছাড় যদি বুঝতে পারে তবে কিন্তু আমাকে ল্যাব থেকে বহিষ্কার করবে। রিনি চোখ রাঙিয়ে বলল, চুপ থাক, উনি বুঝবেন কি করে? উনি তো ভাববেন ওটা কোনো অ্যালার্জিক রিয়াকশন। দুপুরবেলা আরাবদের বাড়িতেও সাজসাজ রব আরাব তার ঘরে বসে ল্যাপটপে কি যেন দেখছিল। আফজাল চৌধুরী ঘরে ঢুকে ধমক দিলেন, হারামজাদা, আজও ল্যাপটপ, আজ তোর গায়ে হলুদ, লোকে গান বাজনা করছে আর তুই এখানে ফিজিক্সের গ্যাফ আঁকছিস। আরাব নির্বিকার গলায় বলল, আব্বু, গান বাজনা মানেই তো ডেসিবল লেভেল বাড়ানো, যা কানের পর্দার জন্য ক্ষতিকর। আর ওই হলুদ মাখানোটা আস্ত একটা হাইজেনিক প্রসেস। আফজাল সাহেব মুখ বাঁকিয়ে বললেন, তোর ওই হাইজেনিক আমি বের করছি, জলদি এই পাঞ্জাবিটা পর। রিনিরা পাঠিয়েছে। আরাব পাঞ্জাবিটা হাতে নিল। সে খেয়াল করলো কলারের কাছে কেমন একটা সাদাটে গুঁড়ো। সে তার চশমাটা ঠিক করে এক চিমটি পাউডার হাতে নিয়ে পরীক্ষা করলো। তারপর একটা দ্রুত হাসি দিয়ে বিড়বিড় করলো, মিস হবগিনি, আপনার এক্সপেরিমেন্ট এত কাছা আপনি ভুলে গেছেন আপনি যার সাথে পাঙ্গা নিয়েছেন সে নিজেই একজন ল্যাব ইনচার্জ। আরাব পাঞ্জাবিটা না পরেই ব্যাগ থেকে একটা সাকশন সেমি বের করে কলারের সব পাউডার পরিষ্কার করে ফেললো। তারপর আলমারি থেকে তার নিজের কেনা হুবহুব একই রকম একটা পাঞ্জাবি বের করে তাতে রিনির দেওয়া সেই ইঞ্চি পাউডার ভালো করে লেপ্টে দিয়ে একটা প্যাকেটে ভরে ফেললো। ওর টার্গেট রিনি নিজেই। বিকেলে অনুষ্ঠান শুরু হলো। রিনি হলুদ শাড়ি আর গহনা পরে স্টেজে বসে আছে। তাকে সত্যি খুব মিষ্টি লাগছে, কিন্তু তার মাথায় শুধু চিন্তা, আরাব কেন এখনো চুলকাতে আসছে না। কিছুক্ষণ পর আরাব এলো, পরনে হলুদ পাঞ্জাবি, কিন্তু সে একদম স্বাভাবিক। রিনি অবাক, লোকটা কি পাথর নাকি? তার তো এখন বাদরের মতো নাচার কথা। আরাব স্টেজে উঠে রিনির পাশে বসলো, খুব নিচু স্বরে বলল, কি ব্যাপার মিসেস চৌধুরী, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কোনো কেমিক্যাল রিয়াকশন কি কাজ করছে না? রিনি থমথম খেয়ে বলল, না মানে আপনি কি সুস্থ আছেন স্যার? আরাব বাঁকা হেসে বলল, আলহামদুলিল্লাহ, আপনার পাঠানো পাঞ্জাবিটা পরে খুব আরাম লাগছে। তবে আমি আপনার জন্য একটা বিশেষ গিফট এনেছি। আরাব পকেট থেকে একটা ছোট কৌটো বের করলো। এটা বিশেষ এক ধরনের অর্গানিক হলুদ। এটা মুখে দিলে গ্লো বাড়ে। একটু মাখিয়ে দেরি না করার আগেই আরাব খুব যত্ন করে রিনির 2 গালে হলুদ মাখিয়ে দিল। মাখানোর সময় আরাবের হাতের আঙুলগুলো রিনির গালে একটু বেশি সময় ধরে থাকলো। রিনি এক মুহূর্তের জন্য ইমোশনাল হয়ে পড়লো। মনে মনে ভাবলো, ইস, লোকটা কত ভালো, আর আমি ওনার ক্ষতি করতে চাইলাম। কিন্তু সেই ইমোশনাল 5 সেকেন্ডও টিকলো না। হঠাৎ রিনির গালে অদ্ভুত এক জ্বালাপোড়া শুরু হলো, যেন কয়েকশো পিঁপড়ে একসাথে কামড়াচ্ছে। রিনি ছটফট করে উঠল, উফ স্যার, একই মাখালেন, আমার গাল তো জ্বলছে। আরাব খুব শান্তভাবে বলল, জ্বলছে হওয়ার তো কথা না, হয়তো আপনার ন্যাকামির লেভেল এত বেশি যে অর্গানিক জিনিস সহ্য করতে পারছেন না। এটাকে বলে রিভার্স অ্যাকশন। রিনি এবার বুঝতে পারল
আপনি কি ওই ইঞ্চি পাউডারটা এই হলুদে মিশিয়েছেন? আরাব কানের কাছে ফিসফিস করে বলল, ইউটনের থার্ড লোডিং। আপনি যা দেবেন তাই ফেরত পাবেন। এখন চুপচাপ বসে হাসুন। গেস্টটা তাকাচ্ছে। রিনি রাগে আর চুলকানিতে অস্থির হয়ে স্টেজেই ছটফট করতে লাগলো। আফজাল চৌধুরী দেখে হাসতে হাসতে বললেন, দেখুন হাসান সাহেব, আমার ছেলের হাতের ছোঁয়ায় রিনিমা কেমন খুশিতে নাচছে। রিনি আর সহ্য করতে না পেরে উঠে গেল আর মাকে বলল একটু ওয়াশরুমে যাবে। একটা দৌড় দিল। এদিকে আরাপ মুখে হাসছে। তুমি যে কলেজের ছাত্রী, আমি সেই কলেজের টিচার গিন্নি। আমার সাথে চালাকি খাটে না। হলুদের অনুষ্ঠান এক কোণায় তানিন মনমরা হয়ে বসে একটা লাল গোলাপের পাপড়ি ছিঁড়ছিল আর বিড়বিড় করছিল, রিনি তুমি নীল মলাটের বই হলে আমি হলাম তার বুকমার্ক। ঠিক তখনই হাতে এক গ্লাস কাঁচা আমের শরবত নিয়ে তানিয়া সেখানে এসে হাজির। তানিয়া রিনির বেস্ট ফ্রেন্ড হলেও স্বভাবটা একটু চঞ্চল। সে বেশ কিছুক্ষণ ধরে তানিনকে অবজার্ভ করছিল। তানিনের ওই এলোমেলো চুল আর দেবদাস মার্কা লুকটা কেন জানি তানিয়ার মনে লাভ অ্যাট ফার্স্ট সাইট এর মতো ধাক্কা দিল। তানিয়া গ্লাসটা তানিনের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এই যে কবি সাহেব, শুধু পাপড়ি ছিলে হবে, একটু ভিটামিন সিও তো দরকার, না হলে তো বিরহ সহ্য করার শক্তি পাবেন না। তানিন চমকে মুখ তুলে তাকালো। তানিয়ার টানা টানা চোখ আর হলুদের সাজ দেখে সে এক মুহূর্তের জন্য থমকে গেল। তবে পরক্ষণে সামলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, শরবত দিয়ে কি হৃদয়ে দহন মেটে হে বালিকা? রিনি আজ অন্যের হওয়ার পথে আর আমার হৃদয়ে মরুভূমির মতো খাঁকা করছে। তানিয়া একটা চেহার টেনে তানিনের পাশে ধপ করে বসলো। সে তানিনের চোখের ওপর চোখ রেখে বলল, শুনুন তানিন ভাই, মরুভূমিতে বৃষ্টি নামার জন্য সঠিক মেঘের দরকার হয়। আপনি ভুল মেঘের পেছনে ছুটছেন। রিনি তো আগ্নেয়গিরির মুখে ঝাঁপ দিয়েছে, আপনি কেন শুধু শুধু জলসাতে চাচ্ছেন? তানিন একটু অবাক হয়ে বলল, তুমি কি আমার কবিতা বুঝবে? রিনি তো আমার সুর বোঝে না। তানিয়া বাঁকা হেসে বলল, সুর বোঝার জন্য কানের চেয়ে মনের জোর বেশি লাগে। আপনি বরং রিনির সুখ বাদ দিয়ে আমার এই শরবতটা টেস্ট করে দেখুন। গ্যারান্টি দিচ্ছি আপনার বিরহ 10% কমে যাবে। তানিন অনিচ্ছা সত্ত্বেও শরবতে চুমুক দিয়ে বলল, স্বাদটা মন্দ না, তবে রিনির হাসির মতো মিষ্টি নয়। তানিয়া মনে মনে বলল, হায় রে বলদ, সামনে জ্যান্ত রসগোল্লা দাঁড়িয়ে আছে আর সে এখনো পচা আচারের পেছনে ঘুরছে। সে মুখে বলল, ঠিক আছে, আপনি শোক পালন চালিয়ে যান, তবে মনে রাখবেন পাশে কিন্তু একটা জ্যান্ত ব্যাক আপ আছে। তানিয়া এক চোখ টিপে দিয়ে সেখান থেকে গটগট করে চলে গেল। তানিন হাঁ করে তাকিয়ে রইল। সে বিড়বিড় করলো, মেয়েটাকে কথা তো বলে যেন তিতাস কিন্তু ঝাঁজটা বেশ ভালোই ছিল। সন্ধ্যায় গানের আসর বসলো। তানিন গিটার নিয়ে এসে আবার শুরু করলো, হৃদয় তোমার নীল মেঘের মতো। আরাব এবার আর সহ্য করলো না। সে আফজাল সাহেবের কানে গিয়ে কিছু একটা বলল। আফজাল সাহেব ঘোষণা করলেন, আজ কবি সাহেব গিটারের বদলে আমার ছেলে আর রিনি মা মিলে একটা ডুয়েট পারফরমেন্স দিবে। রিনি তো আকাশ থেকে পড়লো। আমি গান গাবো, তাও আবার এই হিটলারের সাথে। আরাপ রিনির হাত ধরে একরকম জোর করেই মাইক্রোফোনের সামনে নিয়ে গেল। রিনির গাল তখনও হালকা চুলকাচ্ছে। আরাপ মাইক্রোফোন নিয়ে গাইতে শুরু করলো, এক চিলতে রোদ্দুর আমি তোর জন্য এনেছি। আরাবের গম্ভীর কণ্ঠস্বরের সাথে রিনির বাধ্য হয়ে সুর মেলালো। গান গাইতে গাইতে আরাপ হঠাৎ রিনির কোমরে হাত দিয়ে তাকে নিজের দিকে টেনে নিল। রিনি থমকে গেল। পুরো আসর তালি দিয়ে ফেটে উঠল।
আরাপ গলার স্বর নিচু করে গানের মাঝেই বলল, পরের বার যখন প্যাক্ট করবেন তখন মনে রাখবেন আপনার টিচার আপনার চেয়ে 10 ধাপ আগে ভাবে। রিনি ঝাড়ি দিয়ে বলল, ছাড়ুন, মানুষ দেখছে, দেখুক না, আমি তো আমার স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি মিউজিক থেরাপি শেখাচ্ছি। আরাপ আরও একটু শক্ত করে ধরলো। রাত 11টা। মেহমানরা বিদায় নিয়েছে। রিনি বারান্দায় দাঁড়িয়ে কাকা গালে বরফ পড়ছিল রাগে, ওর চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। ঠিক তখন ফোনের স্ক্রিনে আরাপের মেসেজ ভেসে উঠল, আপনার ঘরে একটা আইস প্যাক আর একটা অ্যান্টি অ্যালার্জি ক্রিম পাঠানো হয়েছে, ওটা লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। আর হ্যাঁ, আপনার গালটা কিন্তু লাল হয়ে থাকলে নীলসারের সাথে দারুণ কনসার্ট করবে। শুভরাত্রি মিসেস চৌধুরী। রিনি প্যাকেটে হাত দিয়ে দেখলো সত্যি একটা দামি ক্রিম। সে বিড়বিড় করলো, খাটাস একটা, একদিকে কষ্ট দেয় আর একদিকে সেবা করে। কাল বিয়ের দিন যদি ওর শেরওয়ানি আমি আটা দিয়ে আটকে না দিয়েছি তবে আমার নামও রিনি না। নিচ থেকে আফজাল চৌধুরী গলা আওয়াজ পাওয়া গেল, আরাপ, তুই রিনির ঘরে ক্রিম পাঠিয়েছিস নাকি ফিজিক্সের নোট? আরাপের গলা পাওয়া গেল, আব্বু তুমি ঘুমাও তো, সব কিছুতে নাক গলাতে এসো না। রিনি ক্রিমের টিউবটা হাতে নিয়ে আসলো। টম আর জেরি এই হলুদ পর্ব শেষ হলো। এক চিমটি জ্বালা আর এক পাহাড় অভিমান। আজ সেই মাহেন্দ্রক্ষণ। রিনিদের বাড়ির সামনে আলোকসজ্জা দেখে মনে হচ্ছে পুরো এলাকাটাই বুঝি নীল আর সোনালি রঙে ডুবে গেছে। কিন্তু বাড়ির ভেতরে রিনির রুমে তখন চলছে অপারেশন ডিস্টারবেন্স। রিনি নীল রঙের ভারী বেনারসি পরে আয়নার সামনে বসে আছে। মেকআপ আর্টিস্ট তার মুখে তুলি চালাচ্ছে আর রিনি মনে মনে শয়তানি বুদ্ধি আসছে। তানিয়া ঘরে ঢুকে আপাতে বলল, রিনি, সর্বনাশ হয়েছে। আরাপ স্যার তো বাইক নিয়ে বিয়ে করতে আসছেন আর সাথে তার সাঙ্গপাঙ্গা বলতে ডিপার্টমেন্টের সব কড়া জুনিয়র ইন্সট্রাক্টররা আছে। তারা সবাই বাইকে করে আসছে। মনে হচ্ছে বিয়ে করতে না, বাইকে রেস হচ্ছে। রিনি মুখ বাঁকিয়ে বলল, আসুক, আজকে আমি ওনাকে এমন শিক্ষা দেব যে কবুল বলার আগে উনি ফিজিক্সের সূত্র ভুলে যাবেন। তানিয়া, তুই গেটে দাঁড়িয়ে থাকবি, আমি না বলা পর্যন্ত ওদের ভেতরে ঢুকতে দিবি না। আর তানিন ভাইকে বলবি গেট আটকানোর সময় যেন একটু বেশি করে টাকা চায়। তানিয়া একগাল হেসে বলল, চিন্তা করিস না, আমি আর তানিন ভাই মিলে আজকের প্রপোজালের পকেট খালি করে ছাড়বো। তানিন ভাই তো অলরেডি গেটে দাঁড়িয়ে কবিতা আওড়াচ্ছে বিয়ের গেটের সামনে। তখন এলাহি কাণ্ড, আরাপ চৌধুরী একটা ধবধবে সাদা শেরওয়ানি পরে তার সেই আইকনিক ব্যাগ আর 15R15 বাইকে নিয়ে এন্ট্রি নিল। তার পেছনে সাজানো কয়েকটা গাড়ি, কিন্তু পার্থ নিজে বাইকে, মাথায় পাগড়ি নেই, বরং এক হাতে হেলমেট। আফজাল চৌধুরী গাড়ি থেকে নেমে কপাল চাপড়ে বললেন, বাপরে, তোর কি লজ্জা শরম কিছু নেই? লোকজন পার্থকে সাজানো গাড়িতে দেখে আর তুই আসলি বাইকে ধুলো উড়িয়ে। হাসান সাহেব দেখলে তো বলবে জামাই না বাইক চোর আসছে। আরাপ নির্ভীকভাবে বাইক থেকে নেমে চশমাটা ঠিক করলো। আব্বু, গাড়িতে এলে এ আর রেজিস্ট্রেশন বেশি হয় আর ট্রাফিক জ্যামে ফিকেশন বাড়ে। বাইকে আমি 5 মিনিট আগে পৌঁছেছি আর রিনি তো আমার রাইডিং পছন্দ করে, সো নো প্রবলেম। গেটের সামনে তানিন বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, পাশে তানিয়া। তানিন হাত উঁচিয়ে বলল, থামুম হে জ্ঞান পাপি, এই গেট পার হতে হলে আপনাকে দিতে হবে 1,00,000 টাকা, তা না হলে এই বিরোহী কবি আপনাকে ভেতরে যেতে দেবে না।
আরাব ভুরু কুঁচকে তাকালো। 1 লাখ টাকা কিসের ভিত্তিতে? আপনি কি কোনো ট্যাক্স অফিসার নাকি ঘেটে দাঁড়িয়ে তোলাবাজি করছেন? আমি বিয়ে করব, আমার অলরেডি এত খরচ হয়ে গেছে, চিন্তায় আছি কখন আবার আমার রাস্তা নামা লাগে। পারলে আমায় কয়টা টাকা দেন আপনারা। তানিয়া মাঝখান থেকে ফোন কাটলো। ছাড়, লজিক দেবেন না, এটা শালিদের হক। টাকা বের করুন, নাহলে রিনির সাথে আপনার দেখা হওয়া ইম্পসিবল। আরাব পকেট থেকে একটা খাম বের করলো। সবাই ভাবলো টাকা, কিন্তু খাম খুলে দেখা গেল ওটা একটা ম্যাথমেটিক্যাল পাজল বা গণিতের ধাঁধা। আরাব গম্ভীর মুখে বলল, এই ধাঁধাটার সমাধান যে করতে পারবে তাকে আমি 1 লাখ টাকা দেব, আর যে পারবে না সে আমাকে ফ্রিতে ঢুকতে দেবে। সময় মাত্র 2 মিনিট। তানিন আর তানিয়া হাঁ করে সে কাগজের দিকে তাকিয়ে রইল। আফজাল চৌধুরী পাশ থেকে চেঁচিয়ে উঠলেন, আরে হারামি, বিয়ের ঘেটুয়া তুই পরীক্ষা নিচ্ছিস? দে টাকা দে। আরাব শেষমেশ 50,000 টাকা দিয়ে গেট পার হলো, কিন্তু তানিনকে কানে কানে বলে গেল, কবিতা লিখে সময় নষ্ট না করে ক্লাস 8-এর অঙ্কগুলো একটু প্র্যাকটিক্যাল করবেন। তানিন সাহেব, বিয়ের আসরে আরাবকে যখন স্টেজে বসানো হলো, সে যেন একটা জীবন্ত মূর্তির মতো বসে আছে। চারিদিকে হাসি হাসি, গানে বাজনা, সবকিছুকে সে এমনভাবে দেখছে যেন কোনো ডিসকভারি চ্যানেলের ডকুমেন্টারি দেখছে। কিছুক্ষণ পর রিনিকে নিয়ে আসা হলো। নীল শাড়িতে রিনিকে দেখে আসরের সবাই থমকে গেল, এমনকি আরবের চোখের চশমাটাও যেন এক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য যেন ভুলেই গেল বিয়ের পিঁড়িতে এমন করে তাকাতে হয় না। আফজাল চৌধুরী তাড়াতাড়ি ছেলের দিকে ঝুঁকে বললেন, ওরে বাপ, এত দেখিস না, ছানি পড়ে যাবে তো। আরাব তাকানো অবস্থায় বলল, তো আমার বউ আমি দেখছি, আর তাছাড়া 50,000 টাকা উসুল করতে হবে না? রিনি স্টেজে উঠে আরাবের পাশে বসতেই আরাব ফিসফিসি করে বলল, নীলরঙা আপনার ব্রেনকে হয়তো একটু শান্ত করবে বলে আশা করছিলাম, কিন্তু আপনার চোখের শয়তানি তো বলছে অন্য কথা। রিনি টেনে টেনে নিচু স্বরে বলল, এখন তো শুধু শয়তানি দেখছেন ছাড়, কবুলের সময় কিয়ামত দেখবেন। কাজী সাহেব সামনে এসে বসলেন, খাতা খুলে গলা পরিষ্কার করে বললেন, বাবা আরাব চৌধুরী, আপনি কি রিনি রহমানকে কবুল বলে গ্রহণ করছেন? আরাব খুব স্বাভাবিকভাবে, কোনো আবেগ ছাড়াই বলল, হ্যাঁ কবুল। চান সে ল্যাবে কোনো অ্যাটেন্ডেন্স দিচ্ছে। এবার কাজী সাহেব রিনির দিকে ঘুরলেন, মা রিনি রহমান, আপনি কি আরাব চৌধুরীকে স্বামী হিসেবে কবুল বলছেন? রিনি চুপ। পুরো আসরে পিনপতন নীরবতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড পার হয়ে গেল। রিনি হঠাৎ ওড়না দিয়ে মুখ মুছতে শুরু করলো। কাজী সাহেব আবার বললেন, মা কবুল বলুন। রিনি হঠাৎ করে ফুঁপিয়ে উঠে বলল, আমি বলবো না কাজী সাহেব, এই লোকটা আমাকে দিয়ে বিয়ের পর ল্যাব পরিষ্কার করাবে বলেছে। উনি আমাকে সারাদিন বকেন, আমি এই হাড়কিপ্টে রোবটটাকে বিয়ে করব না। পুরো আসরে শোরগোল পড়ে গেল। হাসান সাহেব আর আফজাল চৌধুরী একে অপরের দিকে তাকাচ্ছেন। আরাব এক মুহূর্তের জন্য থমথ খেলো, পরক্ষণে বুঝতে পারলো এটা রিনির নাটক। আরাব রিনির দিকে একটু ঝুঁকে নিচু স্বরে বলল, রিনি, নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে। আপনি কি চান আমি সবার সামনে আপনার কালকের ওই ইচিং পাউডারের কেচ্চা বলে দিই? আর হ্যাঁ, কবুল না বলে কিন্তু এখানেই বাইক নিয়ে এক্সট্রা দেব, আর ল্যাবে আপনার গেট অফ নিশ্চিত। রিনি এবার এক ধাপ এগিয়ে গেল। সে চিৎকার করে বলল, দেখুন দেখুন আপনারা, উনি বিয়ের আসরে আমাকে ফেল করানোর হুমকি দিচ্ছেন। আমি কি কোনো মানুষ না? আমি কি শুধু ওনার অ্যাসাইনমেন্ট? আফজাল চৌধুরী এবার পরিস্থিতি সামাল দিতে উঠে এলেন।
আরে মা রিনি, ও তো পাগল। তুই একটা কাজ কর, তুই ওকে বিয়ে করে সারা জীবন ওকে ঘর মুছিয়ে শাস্তি দে। আমি তোকে পারমিশন দিলাম। রিনি এবার একটু শান্ত হওয়ার ভান করে বললেন, ঠিক আছে, যদি উনি সবার সামনে প্রমিস করেন যে উনি আমাকে আর ন্যাকা বলবেন না, আর সপ্তাহে 3 দিন আমাকে আইসক্রিম খাওয়াবেন, তবে আমি কবুল বলবো। আরব একটা দীর্ঘশ্বাস ফেলে আসমানের দিকে তাকালো, তারপর দাঁত কিটমিট করে বলল, ঠিক আছে, প্রমিস। ন্যাকামিটা আপাতত সহ্য করে নেব, এবার কবুল বলুন। আমার বাইকের টায়ার গরম হয়ে যাচ্ছে। রিনি এবার বিজয়ী হাসি দিয়ে 3বার কবুল বলল। বিয়ের আসরে তখন তালি আর হাসির ধুম। তানিন এক কোনায় দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, একটি নক্ষত্রের পতন হলো আর একটি রোবটের জয় হলো। তানিয়া পাশে দাঁড়িয়ে বলল, আরে নক্ষত্র পতন না, একটি সুন্দর সংসারের শুরু হলো। তানিন ভাই, আপনার কবিতা কি এখনো শেষ হয়নি? চলেন কাচ্চি খাই। খাওয়া দাওয়ার পর বিদায় নেওয়ার সময় রিনি তার বাবার গলা জড়িয়ে ধরে এমন কান্না শুরু করলো যে সবার চোখে জল চলে এলো। কিন্তু আরাব পাশে দাঁড়িয়ে ঘড়ি দেখছিল। সে রিনির কানের কাছে গিয়ে বলল, রিনি, কান্নার ইকুয়েশনে পানি আর মিউকাসের মিশ্রণটা একটু বেশি হয়ে যাচ্ছে। এবার চলুন, রাত অনেক হয়েছে, আমার আবার সকালে একটা ক্লাস আছে। রিনি কান্নার মাঝেই আরবের হাতে একটা চিমটি কেটে বলল, আপনি কি কোনোদিন মানুষ হবেন না? আরব রিনিকে একরকম পাজা কোলে তুলে বাইকের সামনে নিয়ে এলো। হাসান সাহেব অবাক হয়ে বললেন, আরে রিনিকে গাড়িতে নাও। আরব বলল, না আঙ্কেল, থুরি আব্বু বাইকের এক্সিলারেটরের যে থ্রিড ওটা গাড়িতে নেই। আর রিনি তো আমার পেছনে বসলে এমনিতেই চুপ হয়ে যায়। রিনিকে বাইকের পেছনে বসিয়ে আরব স্টার্ট দিল। এক হাত দিয়ে বাইক ধরে অন্য হাত দিয়ে রিনির শাড়ি ধরে আছে যাতে টায়ারের না বাজে। নীল বেনারসি আঁচল বাতাসে উঠতে আর রিনি আরবের শেরওয়ানি শক্ত করে ধরে আছে। বাইকটা যখন হাইওয়ে দিয়ে তীরের মতো ছুটছে, রিনি ফিসফিস করে বলল, স্যার, এখন তো আমি আপনার বউ, এখনো কি আমাকে অ্যাসাইনমেন্ট দেবেন? আরব বাইকের আয়নায় রিনির দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, বাসর ঘরে যাওয়ার পর আপনার জন্য নতুন একটা প্র্যাকটিক্যাল অপেক্ষা করছে মিসেস চৌধুরী। ওটা ল্যাবের চেয়েও কঠিন হবে। রিনি মনে মনে শিউরে উঠল, আল্লাহ, এই লোক কি বাসর রাতও আমাকে দিয়ে প্রুফ রেডি করবে নাকি? আরবদের বাসায় পৌঁছানোর পর অনুষ্ঠান শেষ হলো। রিনিকে বাসর ঘরে বসিয়ে রাখা হয়েছে। ঘরটা বেলি আর গোলাপ ফুলে ঠাসা। রিনি খাটের মাঝখানে বসে কাঁপছে। তার মাথায় এখন শুধু একটা চিন্তা, আরব চৌধুরী আসলেই রোবট, নাকি এই গাবরবের আড়ালে অন্য কেউ লুকিয়ে আছে? দরজার কাছে পায়ের আওয়াজ পাওয়া গেল। আরব ভেতরে ঢুকে দরজাটা খুব ধীরে লক করলো। রিনি ঘোমটা টেনে দিয়ে পাথরের মতো হয়ে বসে রইল। আরব খাটের কাছে এসে দাঁড়ালো। রিনি দেখলো আরবের হাতে কোনো ফিজিক্সের বই নেই, বরং একটা ছোট মখমলের বক্স। আরব বক্সটা খুলে রিনির দিকে এগিয়ে দিয়ে বলল, মিসেস চৌধুরী, ন্যাকামি ছেড়ে ঘুমটা তুলুন, আপনার বাসর রাতের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। রিনি মনে মনে বলল, হায় আল্লাহ, এ কি বাসরঘর নাকি এক্সাম হল? গল্প বিপরীত মেরুর টানে।